জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে রাজি জামাত, বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান ঐক্যমত্য কমিশনের। দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনে সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐক্যমত্য পোষণ করে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ও ধীরগতি নিয়ে শহীদ পরিবারে হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। কাল থেকে বৃষ্টির সম্ভাবনার আভাস। দেশের 11 জেলায় তাপপ্রবাহ চলবে আরও 3 দিন। রাঙামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 5। সরু রাস্তায় ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। Rogito per il pio transito di Sua Santità Papa Francesco. এবং ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন ট্রাম্প। ডক্টর ইউনূস সহ বিশ্বের শীর্ষ নেতারা সমাহিত হবেন ঐতিহাসিক সান্তা মারিয়া চার্চে। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি সুমাইরাত্রি। জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে একমত জামায়াতে ইসলামী। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে কথা বলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতির স্মরণে থাকবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সহস্রাধিক তাজা প্রাণ আর অগণিত ছাত্র জনতার ত্যাগে দীর্ঘ আওয়ামী স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে জনসাধারণের মাঝে তৈরি হয় বৃহৎ রাষ্ট্র সংস্কার ভাবনা। ফলে গঠন করা হয় সংস্কার কমিশন, যা বর্তমানে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে। রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এনে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ কমিশনগুলো নিয়েছিল, সেগুলো বাস্তবায়নে সবার সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে মার্চ থেকেই আলোচনা শুরু করেছে কমিশন। সংস্কার নিয়ে ঐক্যমত্য পৌঁছাতে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় স্বার্থে সকল সংস্কারে ঐক্যমত্য পোষণ করবে তার দল। যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐক্যমত্য পোষণ করে। এ সময় তিনি আরো বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে জামায়াত। কিছু বিয়োজনের প্রয়োজন আছে, এবং যেটা দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর। আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না, আমরা প্রাধান্য দেব না। অন্যদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতির স্মরণে থাকবে বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, জাতীয় সনদের দিকে অগ্রসর হওয়াই তাদের মূল লক্ষ্য। অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অতি দ্রুতই জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে জামায়াত ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের জামায়াত ইসলামের বৈঠক নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সংস্কারের কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে জামায়াত, জানাবেন?
রাত্রি সকাল 10টা 30 আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকটি শুরু করে। তারা মূলত 166টি সংস্কার প্রস্তাব জামায়াত দিয়েছিল, সেই 166টি প্রস্তাব নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে এবং তারা বলছেন যে শুধু যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে 166টি সংস্কার প্রস্তাব দিয়েছে সেটি নয়, এর বাহিরেও বিস্তারিত বিষয় আসলে তারা আলোচনা করছেন। স্প্রেডশিটে যেটি দিয়েছিল সেটা তো একটি নৈবৃত্তিকের মতো, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে সেখানে মতামত জানানো হতো বা মতামত জানানোর একটি ঘরও ছিল। জামাত মূলত যেই বিষয়গুলো নিয়ে দ্বিমত করেছিল সেই দ্বিমতের বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলাপ করতে এসেছে এবং আরেকটি বিষয় যেটি তাদের আংশিক একমত ছিল সেই আংশিক একমতের বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। সেখানে মূলত তারা আজকে 10:30 শুরু হলেও এই মধ্যাহ্নভোজের বিরতির পর্যন্ত এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। তারা সংবিধান নিয়ে আলোচনা করছে, তারা কিছুক্ষণ আগেই সেটি গণমাধ্যমে জানিয়েছে। সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছিল আসলে তারা সংবিধানের কোন বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের সাথে একমতে আসতে পেরেছে। তারা যেটি বলছিলেন যে এই যে রাষ্ট্রপতি এবং সংসদের যে মেয়াদ সেটি 4 বছরের 4 বছর থেকে 5 বছরে, ঐক্যমত্য কমিশন 4 বছরের কথা বলেছিল, জামায়াত বলেছে যে তারা এটি 5 বছর রাখার পক্ষে এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর যে কথা বলেছে ঐক্যমত্য কমিশন সেটির পক্ষেও মত দিয়েছে জামাত। সামগ্রিকভাবে দুটো বিষয় তারা আপাতত জানিয়েছে এবং বিকাল 5টা নাগাদ পর্যন্ত এই বৈঠকটি হবার কথা রয়েছে। বিকাল 5টায় বৈঠক শেষ হলে তারা বলছেন যে সারাদিনে যা যা বিষয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয় তাদের এখনো মতানৈক্য রয়ে গেছে সেই বিষয়গুলো জানাবেন এবং যেগুলোতে তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তো তারা আসলে জানাবেন, এটি তেমন বলছেন। এবং শেষ হলে অর্থাৎ বিকাল 5টার পরে আবার আমরা বিস্তারিত জানাতে পারবো সামগ্রিকভাবে সারা দিনের আলোচনায় জামাত কোন কোন বিষয় ঐক্যমত্য কমিশনের সাথে একমতে পৌঁছাতে পেরেছে। এই ছিল রাতে আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সব শেষ। জাতীয় ঐকমত্য কমিশনের জামায়াতে ইসলামের বৈঠক নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধন। সেখান থেকে স্লোগানে স্লোগানে দাবি জানানো হয় দ্রুত নির্বাচনের। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার। তিনি বলেন, গুটি কয়েক লোক নয়, বরং জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে। ডিসেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাস। এই ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধে শেষ করেছি। 16ই ডিসেম্বরে আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। একই দিন প্রেসক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় বিএনপির আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। দাবি করেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। বলেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে। ফ্যাসিবাদের দোসরদের ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান তিনি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলা ছুঁয়েছে হাজারের কোটা। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স 9 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার বিচার শেষ করতে তাড়াহুড়া
করবে না তারা। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীর গতি নিয়ে হতাশ স্বজন পরিবারগুলো। আরও জানাবেন রাব্বি হোসেন, আর ছবি তুলেছেন আব্দুল লতিফ। অনেক আমার এই ছেলের মতো আমি আমার মা ডাক দেয় না, সহ্য করতে পারতেছি না। ছেলের রক্তমাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতাময়ী মায়ের। আমাকে বলেন না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন, ছেলে হত্যার বিচার কবে পাবেন? আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ১৬ জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। ৫ই আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের ১৩ আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায়। ২ দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন। ৮ মাস পেরিয়ে গেলেও কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য অগ্রগতি নাই, বলতে পারতেছি না আমরা এখন। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই। এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন। তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে। তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রমও আছে। যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই শহীদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মামলা। এই মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। ইতিমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে। হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেনসিকও। প্রশ্ন হলো এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন? এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের। শেখ হাসিনা তারপর ওবায়দুল কাদের যারা উস্কানিমূলক বক্তব্য রাখছে এই ভিডিওগুলো আমরা কালেকশন করে এগুলো আমরা ফরেনসিক করেছি অলরেডি। বাস্তবতা হলো জুলাই হত্যাকাণ্ডে এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। এসব মামলার সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁয়েছে। সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে। গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারব। সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তাড়াহুড়ো নেই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজেগুবরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত। ভিকটিম তো আছেই, এখানে মারা তো গেছেই, তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমি ধরেন নাম দিলাম, নামগুলোর ব্যাপারে আরও সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে। বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশের জন্য নতুন প্রজন্মকে ভাবতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের। পড়াশোনার জন্য বিশ্বের যে কোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করবার আহ্বান আইন উপদেষ্টার। আমার সাথে অনেকগুলো ছেলে মারা গিয়েছে, আমি ভুলতে পারতাম। আমার মনে হতো এই অত্যাচার নিপীড়নটা শেষ হওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে মানুষের স্বপ্ন কি, মানুষ কী জন্য বাঁচে। এই যে অন্যের জন্য এইভাবে চিন্তা করার ক্ষমতা, এই জন্য দেশের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করার দরকার।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন লাখ লাখ ভক্ত অনুরাগী। স্থানীয় সময় সকাল 10টায় শুরু হয়েছে পোপের শেষ বিদায় অনুষ্ঠানের মূল পর্ব। পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যোগ দিয়েছেন অন্তত 50 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শোকযাত্রা শেষে পোপের ইচ্ছা অনুযায়ী ঐতিহাসিক সান্তা মারিয়া চার্চে সমাহিত করা হবে তাকে। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। কুয়াশার চাদরে ঢেকে আছে ভ্যাটিকানের সেন্ট পিটার্সের চূড়া। শনিবারের এই ধূসর সকাল বলে দিচ্ছে ধর্মগুরু পোপের শেষ বিদায়ের দিন আজ। এদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেন্ট পিটার্স স্কয়ারের সামনে জড়ো হতে শুরু করেন লাখ লাখ ভক্ত ও অনুসারী। শুক্রবার রাত থেকেই ভক্তদের ভিড় সামলাতে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্লান্তি স্পর্শ করতে পারছে না পোপের অনুসারীদের। It's important for me to be here. We go to a Jesuit university, so I feel like we're hoping to see. I think we want a good view. Maybe we might want to see some of the world leaders that are here. বিবিসি বলছে শনিবার স্থানীয় সময় সকাল 8:30টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার কনস্ট্যান্টাইন উইংয়ে জড়ো হন বিশপ ও আর্চবিশপরা। আর একই সময়ে ক্যাথলিক পুরোহিতরা সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হয়েছেন। আধ ঘণ্টা পর সকাল 9টায় অর্থোডক্স চার্চের পাদ্রীসহ অন্যান্যরা প্রবেশ করেছেন সেন্ট সেবাস্টিয়ান চ্যাপেলে, যেখানে রাখা আছে পোপের কফিন। এরপর কফিন নিয়ে শুরু হবে পোপের শোকযাত্রা। সবশেষ সেন্ট পিটার্সের সামনে রাখা হবে পোপের কফিন। 12 বছর ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুর দায়িত্ব পালন করেছেন পোপ। 20 বছর পর এই প্রথম কোনো ধর্মগুরু দায়িত্বে থাকা অবস্থায় মারা গেলেন। তাই পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাপিয়ে গেছে অতীতের যে কোনো শবযাত্রার রেকর্ড। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের অন্তত 50 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পোপের শেষকৃত্যে যোগ দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনির, আমরা তো যতটুকু জানলাম যে প্রায় 50টির মতো দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এখানে উপস্থিত হয়েছেন। ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্প তো রয়েছেন, আর কোন কোন উল্লেখযোগ্য দেশের রাষ্ট্রপ্রধান এখানে রয়েছেন এবং একই সাথে কী ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? ধন্যবাদ আবির। ইটালির স্থানীয় সময় সকাল 10টার সময় সেন্ট পিটার্স স্কয়ারে আনা হচ্ছে পোপ ফ্রান্সিসের মরদেহ এবং এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 150টি দেশ থেকে প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করছেন, যেখানে আন্তোনিও গুতেরেস এবং ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারা এখানে উপস্থিত হয়েছেন তার শেষকৃত্য অনুষ্ঠানে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেছেন এবং গতকাল তিনি ইতালিতে এসেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং আজকে এখন যেটি অনুষ্ঠিত হচ্ছে যে শেষকৃত্য অনুষ্ঠানের এখানেও তিনি উপস্থিত হয়েছেন এবং প্রায় এখানে 12 জন শাসক রয়েছেন, রাজা রয়েছেন এবং 55 জন রাষ্ট্রপ্রধান, 14 জন সরকার প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়েছেন। এবং এই ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে যে চত্বরটি রয়েছে সেই চত্বরে এখন রাখা হচ্ছে পোপ ফ্রান্সিসের মরদেহ। ওইখান থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে এই সান্তা মারিয়া মাজ্জোরেতে। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। দীর্ঘক্ষণ বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে
বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়া অফিস জানিয়েছে কাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তারপর কমতে পারে তাপমাত্রা। রাজশাহী বিভাগ, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় বৃষ্টির আভাস না থাকলেও ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার অতিরিক্ত পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে যে তাপমাত্রা যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল, অর্থাৎ গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে, সেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কমে গিয়ে এটা মৃদুতে নেমে আসতে পারে আগামীকালকে অথবা তার পরের দিন থেকে। এবং তখন হয়তো বিচ্ছিন্নভাবে দুই একটা জেলায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারবে, তবে ওভারঅল সারা দেশে তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। এদিকে রাজশাহী বিভাগ, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ 11 জেলায় বইছে তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের সবশেষ খবর আমরা জানতে চাই। এই মুহূর্তে আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আমরা দেখছিলাম যে তাপপ্রবাহের যে অবস্থা চলছে ঢাকা এবং ঢাকার বাইরে, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কবে নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবির, ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেটি ফিল হচ্ছে, অর্থাৎ হিউমিডিটি যেটা হচ্ছে সেটি হচ্ছে প্রায় 41 ডিগ্রির মতো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে, আবহাওয়াবিদের সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই বছরে, গত বছরে যে টানা হিট স্ট্রোকের কিংবা একটি গরমের প্রভাব ছিল সেটি কিন্তু এই বছর থাকছে না। এই বছর গত বছরের তুলনায় কিন্তু গরম কিছুটা কম পড়বে, অর্থাৎ কম পড়বে বলতে তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে টানা যে গরমের যে প্রভাব সেটি কিন্তু এবছর থাকবে না। তিনি বলছিলেন যে আগামীকাল অথবা তার পরের দিন অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু রাজধানীতে গরমের যে তীব্রতা সেটি কিছুটা কমতে শুরু করবে। তার কারণ হিসাবে তিনি বলেছেন সেটি হচ্ছে যে রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে। তবে গতকাল যে গরমটা ছিল আজকে কিন্তু একই গরম থাকবে, তবে আগামীকাল পরশু দিন সেটি থেকে কিছুটা কমতে থাকবে। যেটি তারা বলছিলেন যে সেটি হচ্ছে যে অন্যান্য যে কোনো বছরে আসলে মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে মাস পর্যন্ত কিন্তু টানা এক ধরনের গরম থাকে, এবং এই গরমের ফলে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে বিভিন্ন যারা শিশুরা রয়েছেন, বয়স্ক রয়েছেন, তাদের কিন্তু কষ্ট পোহাতে হয়। সেটি এবছর কিছুটা কম বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তার বড় একটি কারণ হচ্ছে যে রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু এবার গত বছর যে সময় বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল তার অনেক আগেই কিন্তু এবছর বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে এপ্রিলের শুরুর দিকে কিংবা মাঝামাঝির দিকে অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরপরে কিন্তু বৃষ্টির প্রভাবে কিন্তু রাজধানীতে গরমের প্রভাব কিছুটা কম ছিল। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে গত বছর কিন্তু আমরা দেখেছি যে মে মাসের ঠিক মাঝামাঝির দিকে আবহাওয়া অফিস থেকে কিন্তু বিপদ সংকেতের ঘোষণা দেওয়া হয়েছিল, অর্থাৎ হিট স্ট্রোক সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের তাদের পক্ষ থেকে এক ধরনের তারা প্রকাশ করেছিল। এবছরও তারা বলছেন যে তারা এখনও এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, তবে মে মাসের মাঝামাঝির দিকে গরমের তীব্রতা যদি কিছুটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু তারা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। তবে তারা বলেছেন যে শিশুসহ বয়স্ক যারা রয়েছেন তাদেরকে প্রতি ঘন্টাতে অনেক বেশি তরল জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেই তরল পানি যে আছে সেগুলো পান করতে হবে। বেশিক্ষণ টানা একসাথে যেন কোনো ধরনের ভারী কাজ না করা হয়, যেই কাজগুলো ঘাম বেশি হবে কিংবা শরীর দুর্বল হয়ে পড়তে পারে, তাই রেস্ট নিয়ে কাজগুলো করতে বলেছেন। সর্বশেষ যেটা বলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল রাত অথবা পরশু দিন থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে একটু ঠান্ডার দিকে চলে আসবে। আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবহাওয়া অফিস থেকে জানছিলাম চলমান যে তাপপ্রবাহ তার সবশেষ খবর। ঢাকার খবর শুনছিলাম, এবার যেতে চাই ঢাকার বাইরে। রাজশাহী বিভাগ ও যশোর সহ দেশের 11 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়েছে জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনার কাছে জানতে চাই, তাপপ্রবাহে জনজীবনের উপর কি ধরনের প্রভাব পড়েছে, এমন অবস্থা আর কতদিন যাবৎ বিরাজ করতে পারে জানাবেন।
রাত্রি টানা কয়েকদিনের আসলে তাপপ্রবাহের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন এবং জানেন যে রাজশাহীতে অন্যান্য জায়গা থেকে আসলে তাপমাত্রা একটু বেশি থাকে এবং তাপপ্রবাহ সেটি আসলে বেশ কিছুদিন চলমান থাকে। এই অবস্থাতে আমরা বেশ কয়েকদিন থেকেই গেল সপ্তাহ জুড়ে দেখা যাচ্ছিল যে রাজশাহীতে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছিল এবং গেল 2 দিন কিন্তু ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে। সুতরাং এই পরিস্থিতিতে যারা ঘর ছেড়ে বের হয়েছেন কাজের জন্য, অফিসের জন্য, তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছেন। এই যে তীব্র তাপমাত্রা সেটি উপেক্ষা করে যে চলাচল, সেখানে যেমন তারা রাস্তায় এসে ভোগান্তিতে পড়ছেন এবং একই সাথে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন। রাজশাহী জুড়েই আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে গাছ রয়েছে, সেখানে খানিকটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন এবং এই পরিস্থিতিতে যখন গেল 3 দিন থেকে আসলে টানা তাপদাহ এবং সর্বনিম্ন 37 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, তখন কিন্তু সাধারণ মানুষ নানা ক্ষেত্রে আসলে ভোগান্তির মধ্যে পড়ছে। এবং রাত্রে আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতে আগে আমরা যে পানির টিউবওয়েল লক্ষ্য করতাম সেগুলোর কিন্তু আসলে সংখ্যা কমেছে, যার জন্য পথচারী বা যারা চলাচল করেন তারা আগে যেভাবে আসলে পানি নিয়ে পান করতেন সেটি আসলে কমেছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করছি, বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এই পথচারীদেরকে, যারা এই রৌদ্রে আসলে ভুক্তভোগী, তাদেরকে শরবত পান করাচ্ছেন, পানি দিচ্ছেন, বোতলে স্যালাইন দিচ্ছেন এবং এভাবে কিন্তু চেষ্টা করছেন যে এই যে ভোগান্তি সেটি লাঘবের জন্য আসলে চেষ্টা করছে। তো রাত্রে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 থেকে 4 দিন এই অবস্থা হবে, যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি হচ্ছে ততক্ষণ আসলে এই যে গরম সেটি থেকে আসলে নিস্তার পাওয়াটা খানিকটা মুশকিল। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। রাত্রি তাপপ্রবাহের খবর শুনছিলাম সহকর্মী রাকিবুল হাসানের মাধ্যমে। এখন যুক্ত হতে চাই যশোরে রিপন হাসানের কাছে। রিপন, শিগগিরই বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা জানাবেন। দাবদাহে ভোগান্তি কতটা বাড়ল? দিন গেলে কিন্তু ভোগান্তি বাড়ছে। আপনি জানেন যে যে বড় মৌসুমের আমন ধান কাটার চলছে, সেই ধান কাটার যে শ্রমিকরা, সেই শ্রমিকরা কিন্তু এই গরমে বিপাকে রয়েছেন। পাশাপাশি যে শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও বিপাকে রয়েছে। আমরা দেখেছি যে গতকাল এই যশোরে তাপমাত্রা বিরাজ করছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে তাপমাত্রা বিরাজ করতে 36.6 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা কিন্তু আরো বাড়তে পারে, অর্থাৎ 3টার পরে যে তাপমাত্রা সেটি মাপা হবে, সেখানে কিন্তু আজকে 39 কিংবা 38 এই রকম কিন্তু তাপমাত্রা বিরাজ করতে পারে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই অবস্থা আর 2-1 দিনের মধ্যে কেটে যেতে পারে, অর্থাৎ যদি বৃষ্টি হয়, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যে আগামীকাল এবং তার পরদিন, এই 2 দিনের ভিতর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে, বিশেষ করে পানিরও একটি কিছু সংকট রয়েছে, বিশুদ্ধ পানি, সেই পানিরও সংকট রয়েছে। সব মিলে সাধারণ মানুষ কিন্তু বিপাকে রয়েছে। আমরা দেখছি যে রাস্তায় খুবই কম মানুষ বের হচ্ছেন, যারা বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন, যারা রিক্সা চালকরা রয়েছেন তারাও আসলে অনেকে গাছতলায় আশ্রয় নিচ্ছেন। এই অবস্থা বিরাজ করার কারণে কিন্তু আমরা দেখেছি যে গরম যে ফলমূল সেটি খাওয়ার ধুম পড়েছে এবং রাস্তার পাশে আখের রস, তরমুজ, এই শরবত, এগুলো কিন্তু মানুষ খাচ্ছে, এমনটি আমরা দেখেছি। যে তাপমাত্রা বিরাজ করছে, এই তাপমাত্রা আসলে ঘামের পরিমাণ বেশি হচ্ছে, এ কারণে যারা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যাতে বলছেন যে এই পর্যায়ে তারা গরমে যাতে ঘরের বাইরে কম বের হয়। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় 5 যাত্রী নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও একজন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী বলে নিশ্চিত করেছে পুলিশ। সরু রাস্তায় ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। হোসেন জিয়া জানাবেন বিস্তারিত। দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা দেখলেই বোঝা যায় ঘটনার ভয়াবহতা। কাঠ বোঝাই পিকআপ চাপায়, আর যেন কিছুই অবশিষ্ট নেই, যেখানে ছড়িয়ে আছে নিহতের শেষ চিহ্ন।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। তাদের আহাজারিতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। সকাল 10:30টায় রাঙ্গামাটিমুখী কাঠবোঝাই পিকআপ ও চট্টগ্রামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন, যারা সবাই বাজার করে বাড়ি ফিরছিলেন। ওর কাছে যে মোবাইল আছিল এই মোবাইলে আমারে ফোন করছে যে উনি আপনার কি হয়, উনি রাস্তায় পড়িয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া। আমি শ্বশুর বাড়ি থেকে আসছি। আচ্ছা, কে মারা গেছে আপনার? আমার মা। তো এই কথা বলার সাথে সাথে আমরা আসছি, আইসা দেখি যে মানে ঘটনা যেখানে হয়েছে ওখান থেকে এখানে নিয়ে আসছে। একে তো উঁচু নিচু পাহাড়ি পথ, তার উপর অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা সেটি বোঝার উপায় থাকে না এই চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন এই সড়কটিকে দুর্ঘটনামুক্ত করতে হলে এসব ঝুঁকিপূর্ণ বাঁকে নির্দেশনা দেয়া এবং সড়ক প্রশস্তকরণের কোনো বিকল্প নেই। রাস্তা একটু এখানে বাঁক, তো রাস্তা একটু ছোট, আরও এখানে কালপেট আছে। এই রোডটা বেশি ঝুঁকিপূর্ণ। 1 সপ্তাহ আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যায় পিকআপ চালক। তাকে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা দুর্ঘটনার কারণ কি, এটা কি নাকি কোনো চালকের গাফলতি ছিল, এটা টু আর্লি টু সে। পিকআপ আছে, পিকআপের ড্রাইভারকে আমরা পাই নাই, ও ঘটনার পর থেকে পলাতক আছে। সকালে রাঙামাটির রানীরহাট থেকে 5 যাত্রী নিয়ে চট্টগ্রামের রাউজান যাচ্ছিল সিএনজি চালিত এই অটোরিকশা। কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। হোসাইন জিয়াদ, এখন রাঙ্গামাটি। গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বন বিভাগ। উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের শতাধিক সদস্য। শনিবার সকাল 8টা থেকে উপজেলার তালতলী গ্রামে উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত 30টির অধিক বসত বাড়ি ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে তালতলী গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরেও তাদের টনক নড়েনি, যে কারণে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের বনের জমি থেকে উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট প্রায় 8.5 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দর নির্ধারণের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। মাতারবাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করছি 8 টাকা 44 পয়সা। আমরা প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে হ্যাঁ, তোমার একটা পার্থক্য থাকতে পারে, তোমার একটা ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো রকম একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো কি বলে যে প্রতি ইউনিট বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা না, সেটা হয়তো 20 পয়সা হতে পারে, 30 পয়সা হতে পারে। একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা তো থাকতে হবে, আমাকে একটা ব্যাখ্যা থাকতে হবে। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। আন্তর্জাতিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সংহতি প্রকাশে মুসলিম ঐক্য সমাবেশ ও মিছিল হয়েছে। গাজা, ভারত, রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিমদের সমর্থনে এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন খানকা ভিত্তিক আলেম, ওলামা ও পীর মাশায়েখগণ। সমাবেশে বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো আধিপত্যবাদীর বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত। ইসরায়েলি পণ্য দেশে নিষিদ্ধ করবার দাবি জানিয়ে সমাবেশে উপস্থিত আলেমরা জানায়, ইসরায়েলের পণ্য বয়কট করা এখন সময়ের দাবি। রাষ্ট্রভাবে ভারতের পণ্য নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন অনেকে। দেশের বিভিন্ন জেলা থেকে মুসলিম ঐক্য সমাবেশে যোগ দেন তারা।
টানা দ্বিতীয় রাতের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, সিন্ধুতে পানি না বইলে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। তবে পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু পানি না দেবার ঘোষণা ভারতের জলশক্তি মন্ত্রীর। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার পেরিয়েছে ৪ দিন। যদিও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ বুলডোজার জাস্টিসের নামে গুড়িয়ে দেয়া হয়েছে সন্দেহভাজনদের ঘর। কয়েক বছর ধরে আসিফ শেখের সঙ্গে যোগাযোগ নেই পরিবারের, তাই তার অপকর্মের দায় কেন স্বজনদের বইতে হবে? অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন আসিফের বোনের। मैंने 1 साल पहले देखा अपने भाई को, तब से मैंने आज तक अपने भाई को नहीं देखा। जब उसने उस टाइम हमारा नहीं सोचा, इस टाइम क्या सोचेंगे वो हमारा? वो तो गए हैं, उनको ढूंढो, इतना फोर्स है, उनको ढूंढो। हमारे साथ क्यों ये नाइंसाफी कर रहे? এদিকে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে সীমান্তে গুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ভারতীয় সেনাবাহিনীর। পেহেলগামের উত্তাপ ভারত পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর আটলান্টিক পারে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাশ্মীর নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে পেহেলগামে হামলাকারীদের ইসলামী সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জানান, হামলাকারীদের খুঁজে বের করতে সহায়তা করবে ট্রাম্প প্রশাসন। They've had that fight for 1,000 years in Kashmir. Been tensions on that border for 1,500 years. So, the same as it's been, but they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been. দুই দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স বার্তায় জানান, ইরানের সঙ্গে ভারত ও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে, তাই সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পেজেশকিয়ান প্রশাসন। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, নদে হয় পানি বইবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বদলে ভারত বিষয়টিকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করছে বলেও দাবি করেন তিনি। It's unfortunate that each terrorist attack is turned into a bilateral dispute rather than us focusing on combating terrorism itself. In this instant, as you've seen, it was a terrorist attack in Indian-occupied Kashmir, and the Indian government lost no time in blaming Pakistan. Senator Pakistan এদিকে পেহেলগামে হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে পানি, সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে সিন্ধু নদের এক বিন্দু পানি পাকিস্তানকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সিআর পাতিল জানান, প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত করা হচ্ছে রোডম্যাপ। কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে র্যালি করেছে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো। অন্যদিকে লন্ডনের পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হিল ম্যারাথন 2025 দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেছেন 300 নারী পুরুষ। ভোর 5:30টায় রাজার মাঠ থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতায় 21 কিলোমিটার ম্যারাথন শেষ করে চ্যাম্পিয়ন হন আশরাফুল ইসলাম। এছাড়াও 3টি ক্যাটাগরিতে প্রথম 20 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। আয়োজক কমিটির কর্তৃপক্ষ জানান, তরুণদের ক্রীড়ামুখী করতে প্রতি বছর আয়োজন করা হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত বছর বান্দরবানে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়েছিল 4 শতাধিক প্রতিযোগী। শেষ করছি এখন দুপুর।
যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে রাজি জামায়াত, বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনে সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ধীর গতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। কাল থেকে বৃষ্টির আভাস। রাজশাহী, চুয়াডাঙ্গা সহ দেশের 11 জেলায় বইছে তাপ প্রবাহ। কালবৈশাখী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা আগামীকালকে থেকেই শুরু হবে। আগামীকালকে থেকে শুরু হয়, সেটা আরও কিছুদিন অব্যাহত থাকবে। রাঙামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 5। সরু রাস্তায় ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন ট্রাম্প, ডক্টর ইউনুস সহ বিশ্বের শীর্ষ নেতারা। সমাহিত হবেন ঐতিহাসিক সান্তা মারিয়া চার্চে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।